ঈশিতার কপাল বেয়ে অঝরে ঘাম গড়িয়ে পড়ছে, উত্তাপে হাঁসফাঁস অবস্থা। লম্বা লম্বা শ্বাস ফেলছে ক্রমাগত। দুপুরের কড়া রোদের তাপে প্রখর প্রদাহ। পানির জন্য হাহাকার করছে ভেতরটা, গলা শুকিয়ে কাঠ পুরো গরমে তপ্ত। নিঃশ্বাস বেরিয়ে আসছে নাসারন্ধ্র হতে। সবে মাত্র কলেজ থেকে বেরিয়েছে সে, গরমটা যেন একটু সহ্যই হচ্ছে না। পানি কেনার জন্য আবার রাস্তার ও পাশে যেতে হবে, এতে যেন প্রচন্ড বিরক্ত অনুভব হয়। অর্ধেক রাস্তা পার হতেই আকস্মিক হ্যাচকা টান অনুভব করে। মুহূর্তেই কর্ণে এসে বাড়ি খায় পুরুষালী কঞ্চ। এই মেয়ে, দেখে রাস্তা পার হতে পারো না? কানা তুমি? ঈশিতা হতভম্ব হয়ে পড়ে, ঘাড় ঘুরিয়ে তাকাতেই নজরে বন্দী হয় নিবিড় নামক পুরুষটি, যে কিনা বড় বড় শ্বাসে নিজেকে শান্ত করতে ব্যস্ত। প্রশ্নবিদ্ধ নয়ন জোড়া মেলে ধরে নিবিড়ের পানে, চ্যাপ চ্যাপ করে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে অফিসার? আমার মাথা আর তোমার মুন্ডু হয়েছে দেখবে। শ্রোতায় মুহূর্তে কুচকে যায় ঈশিতার, তাও তৃষ্ণায় কথা বাড়াতে ইচ্ছে করে না। পুনরায় সামনে পা বাড়ায়, সহসা বাহু আঁকড়ে ধরে তাকে থামিয়ে দেয় নিবিড়। তেলে বেগুনে জ্বলে উঠে যেন ঈশিতা, হাত ছাড়ি রাগী কঞ্চে বলে উঠছে, ওই মিয়া, আমার হাত ধরার সাহস দিল কে? হাত একদম কেটে গলায় ঝুলিয়ে দিব। ঈশিতার কথা করো গহ্বরে পৌঁছাতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় নিবিড়। মেয়েটা একটু বেশি সাহস দেখাচ্ছে না? চোচের কোণে একটা স্প্যাঙ্ক চেনে ঠান্ডা গলায় বলল, ওহ, এত রাগ! একটুর জন্যই গাড়ির তলে পড়তে, তাও নাটক কম না। ঈশিতার চোখ বড় বড় করে তাকালো, পরক্ষণে ফ্রিজওয়াল কুচকে বলে উঠছে, আপনি অফিসার, আপনি আমার হাত ধরলেন কেন? আপনার হাত ধরেছি কারণ বেঁচে থাকলে তবেই নাটক চালাতে পারবেন। নিবিড়ের কণ্ঠে ঠাট্টা মেশে। অদ্ভুত ব্যাপার, গম্ভীর নিবিড়ের ছোটের কোণে মৃদু হাসিও রয়েছে। হাসিটুকু লক্ষ্য করে ঈশিতা পরক্ষণে হাত কোমরে রেখে কটমট করে বলে উঠল, আমার প্রাণ নিয়ে তো চিন্তা করার দরকার নেই, নিজের ডিউটি ঠিক মতো করুন। হা। হুট করে নিবিড় কিছুটা এগিয়ে আসে, দুজনের মধ্যকার তফাৎ খানিকটা কমে আসতে ফরকে যায় ঈশিতা। গলা শুকিয়ে আসে মুহূর্তে। লজ্জা কি তাকে গ্রাস করে নিচ্ছে? কিন্তু কেন? আশেপাশে দৃষ্টি ঘুরায়, মানুষের ভিড় কম হলেও একদমই নেই এমন তো নয়। পুনরায় নিবিড়ের দিকে তাকাতে কিছুটা ঝুঁকে আসে নিবিড়, নেত্র যুগল স্থির হয় ঠিক ঈশিতার মুখশ্রুতে। ডিউটি তো করছি মিস, নিজের পার্সোনাল ডিউটি, যা আপনার মতো ধানি লঙ্কা বুঝবে না। ঈশিতা হতভম্ব হতবাক, অপরদিকে কথাটুকু বলে সোজা হয়ে দাঁড়ায়। গলায় ঝুলিয়ে রাখা সানগ্লাসটা পরে চুলগুলো হাত দ্বারা সেট করে নেয়। তারপর শার্টের হাতা ভাঁজ করতে করতে ঈশিতার উদ্দেশ্যে বলে উঠছে, এভাবে তাকাবেন না মিস, আপনার কুনজর লেগে আমার সৌন্দর্য নষ্ট হতে পারে। উষ্ণতায় ফাঁক হয়ে যায় ঈশিতা। নিবিড়ের এমন কথায় মেজাজ চাঙ্গে উঠে গেল। নিবিড়ের পায়ে পা দিয়ে আঘাত করে গমগমে কঞ্চে বলে হচ্ছে, আর করবেন বিটলামি? আমার সাথে বিটলামি করতে আসলে ফলাফল এমনই হবে। কথাটুকু বলতে দেরি ঈশিতার, পালাতে দেরি হয় না। নিবিড় কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকে, কিছু মুহূর্ত কেটে যায়। ব্যাপারটা বুঝতে পারে পরপরই হেসে উঠছে নিবিড়, মাথা চুলকে চুলকে শুরু করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। দিন গড়িয়ে রাত নেমেছে, নিঝুম রাত্রির প্রহরে শীতার্ত কক্ষে তন্দ্রা বিলাসে ব্যস্ত পায়রা আরামসে ঘুমের রাজ্যে ঘুমপড়ি হয়ে আছে যেন। আকস্মিক কিছু শব্দ কর্ণপাত হতে নড়িচড়ে উঠে, হুচ করে কিছু পড়ে যাওয়ার শব্দে চক্ষুতা মেলে ধরে। মাথা ঘুরিয়ে পাশে তাকাতে দেখতে পায় আশিলের জায়গাটুকু ফাঁকা। বিছানা থেকে উঠে বসেছে, মনে মনে চিন্তিত হয়। বিছানা থেকে ধীরে সুস্থে নেমে পুরো রুমে একবার নজর বোলায়, না আশিল কোথাও নেই। তাহলে গেল কোথায়? বাইরে চলে গেল নাকি মানুষটা? রুম ছেড়ে বাইরে বের হতে করিডোরের কোনায় রুমে আলো জ্বলতেই দেখে কৌতূহল বশত এগিয়ে যায়। রাতের নিস্তব্ধতায় পায়ের ধীর কদমও ঝংকার তোলে। দরজার কাছাকাছি আসতেই হঠাৎ অদ্ভুত শব্দ কর্ণে এসে বাড়ি খায় পায়রা। হঠাৎ করেই অস্বস্তি দানা বাঁধে শরীর মন উভয়। দরজার ফাঁক দিয়ে নজর আসে আশিলকে, কিছু একটা করতে ব্যস্ত, তবে করছেটা কি? হুট করে আশিল হাত উপরে উঠাতে চক্ষুদয় ভেসে উঠে রক্তাক্ত এক ছুরি। থক করে উঠে পায়রার অভ্যন্তর, হাত পা কাঁপতে শুরু করে প্রচণ্ড ভাবে। নিজেকে সামলাতে না পেরে সম্পূর্ণ দেহ ছেড়ে বসে পড়ে। আকস্মিক ভেতর থেকে আশিলের কণ্ঠস্বর ভেসে আসে, কে বউ? এই বউ, ভিতর আসো, আমার
আমার সাথে খেলবে? আসো আসো। পায়রা তবদা খেয়ে গেল। হুট করে এমন কথা ভেতরটা কেঁপে উঠেছে, কলিজা কেঁপে উঠেছে। বহু কষ্টে কিছুটা উঠে দাঁড়ায়, গুটি গুটি পায়ে ভিতরে প্রবেশ করে, গলা শুকিয়ে চলছে। বক্ষ স্পন্দনে তখনও অস্বাভাবিক ভীতু দৃষ্টিতে নজর বুলাতেই নজর আসে মেঝেতে বিভিন্ন রঙের ছড়াছড়ি। অবাক হয়ে আশিলের দিকে তাকায়। আশিল ছুরিটা দেখে বাঁকা হেসে বলে হচ্ছে, দেখো বউ, এটা দিয়ে ওই পুতুলটাকে মেরেছে, কিন্তু কাউকে মারলে তো রক্ত বের হয়, তাই না বলো? কিন্তু ওর তো রক্ত বের হচ্ছিল না, তাই আমি রং লাগিয়ে দিয়েছি। ভালো করেছি না বলো? পায়রা কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে বিস্ময় মানে আতঙ্ক। কিন্তু ধীরে ধীরে আশিরের সেই শিশুসুলভ হাসিটা দেখে বুকের ভারটা খানিকটা হালকা হয়ে আসে। তবুও কেন যেন শান্ত হতে পারছে না। বড় করে একটা নিঃশ্বাস নিয়ে নিজের মাঝে টেনে নেয়। আপনি কখনো কখনো একদম বাচ্চা হয়ে যান বড় সাহেব। মাঝরাতে পুতুল নিয়ে খেলে কেউ? আশিল হালকা কাঁধ ঝাঁকায়, ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে সেটা টেবিলে রাখে। ছোটোর কোণে ফুটে উঠে দুষ্ট হাসি, কানের কাছে মুখ এগিয়ে ফিচেল স্বরে বলে উঠছে, তুই পাশে থাকলে ঘুম আসে না, তাই ভাবলাম পুতুলের সাথে একটু প্র্যাকটিস করি। পায়রা ফ্রিজুগল কুঞ্চিত হয়, চোখের পল্লব ঝাপছে, প্রশ্ন করে ওঠে। প্র্যাকটিস কিসের? আসিল এগিয়ে আসে ধীরে, খানিকটা নিকটে, আলতো করে তার চুলের একগুচ্ছ আঙুলে পেঁচিয়ে বলে উঠল। তোমার সাথে সময় কাটানোর প্র্যাকটিস চান? পায়রা স্তম্ভিত, কপালদা ইতিমধ্যে লজ্জায় রাঙা হতে শুরু করে। উষ্ঠ যুগলও কেঁপে উঠে খানিকটা। আশিল নিজের ইগল চোখে সূক্ষ্মতা নিয়ে সম্পূর্ণ পর্যবেক্ষণ করলো পুরো ব্যাপারটা। পায়রা লজ্জা লুকাতে তড়িঘড়ি করে বলে উঠছে, ঘরে চলুন, অনেক রাত হয়েছে, ঘুম পাচ্ছে আমার। দুজনেই কক্ষে ফিরে আসে। রাতে নরম হাওয়া জানালা দিয়ে ঢুকে পড়েছে চাঁদের আলোয়। দুজনেই বিছানার দুদিকে শুয়ে, শীতল বাতাসে ছোঁয়া চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে পায়রা। আশির কিঞ্চিত এগিয়ে আসে, হাত বাড়িয়ে দেয় পায়রার পানে। কাছে এসো। পায়রা ভরকে যায় খানিক, চোখে চোখ রাখে কয়েক সেকেন্ড, তারপর ধীরে মাথা রাখে আশিলের বুকে। নিঃশব্দের স্পন্দন মিলে মিশে একাকার হতে চায়। আশিলের আঙুলগুলো ছুঁয়ে যায় পায়রার গালে ছুঁয়ে দেয় শুষ্ক উষ্ঠতা, নরম চুমু, নিমিলিত চক্ষুদয়। আশিলের বক্ষে মাথা রেখে ভাবনায় মশগুল হয় পায়রা। চাঁদের আলো আরো নিস্তব্ধ হয়ে নামে রুমে। কিছুক্ষণ পর পায়রার চোখে ঘুম নেমে আসে। আশিল তখন তার কপালে হাত রাখে, চুলে হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলে হচ্ছে, ঘুমো যান, আমি আছি। পায়রার নিঃশ্বাস ধীরে ধীরে স্থির হয়ে আসে, গভীর ঘুমে তলিয়ে যায়। আশির উঠে দাঁড়ায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর টেবিলের ড্রয়ার খুলে ছোট্ট একটা স্প্রে হাতে নেয়। মুখে হালকা অনুতাপের রেখা ফুটে ওঠে, ঠোঁট নড়ে আস্তে করে। সরি প্রাণ, এমনটা করা উচিত না, কিন্তু আমার দরকার। সে ধীরে ধীরে পায়রার মুখের কাছে এগিয়ে যায়। পায়রার মুখের কাছে স্প্রে করতে চোখের পাতা ধীরে আরো ভারী হয়ে আসে। নিঃশব্দে ডুবে যায় অচেতনতায়। আশিল এক পা পিছিয়ে যায়, দাঁড়ায়। তুমি ঘুমাও প্রাণ, আমি ফিরবো ঠিক সময় মতো। তারপর ধীরে দরজার দিকে এগিয়ে যায় সে। চাঁদের আলোয় মিলিয়ে যায় তার ছায়া, রুমে পড়ে থাকে নিঃশব্দে। পায়রা নিঃশ্বাসে হালকা শান্তি মিশে, যার ভাবনাতেও নেই তা অগোচরে কি হচ্ছে। নিস্তব্ধ প্রহর, হুট করে তোফাইলের ঘুম ছুটে যায়। নিচতলা থেকে কিছু একটা গড়িয়ে নেওয়ার শব্দ আসে। হৃদয় কুচকে উঠে বসে। বাড়িতে কেউ নেই, তাহলে কিসের শব্দ আসছে? কৌতূহলবশত নিচে নেমে আসে, সুইচ টিপে আলো জ্বালাতে চাইলে লক্ষ্য করে কারেন্ট নেই। কি হচ্ছে এসব মাথায় আসছে না তার। রুমে ফিরে যাবে বলেই পেছনে ঘুরতেই ছেস করে শব্দ হয়। চমকে উঠে তোফায়েল। কে কে ওখানে? চমকিত নয়নে চারিদিকে একবার পর্যবেক্ষণ করে। জানালার ফাঁক গলিয়ে আসা চাঁদের আলোয় ড্রয়িং রুম আলোকিত হয়ে আছে। সেই আলো ধরেই এগিয়ে যায় খানিকটা। হঠাৎ কর্ণপাত হয় গম্ভীর এক কণ্ঠস্বর। কি অবস্থা তোফায়েল? প্রচন্ডভাবে চমকায় তোফায়েল। পেছনে ঘুরে সামনে ব্যক্তিটিকে দেখেই যেন গায়ের রক্ত হিম হয়ে আসে। আরশিল, তুই? শীতল দৃষ্টিতে তোফায়েলের পানে চায় আরশিল। পরক্ষণে ঠোঁটের কোণে ফুটে উঠে বিধ্বস্ত হাসে। হাসিটা বহাল রেখেই বলেছে, কি অবস্থা ভাই? কতদিন পরে আমরা সামনাসামনি, তাই না? তুই না পাগল ছিলি? এখানে কি করছিস?
চাঁদের আলোয় মুখটা অদ্ভুত ফ্যাকাশে দেখাচ্ছিল আরশিলের। চোখে শূন্যতার ছোটের কোণে অদ্ভুত ভয়ঙ্কর হাসি। তোফাইল কপালে বিন্দু বিন্দু ঘামের কোনা জমতে শুরু করে, কণ্ঠ শুকিয়ে কাঠ হয়ে আসে। এখানে কি কাজ? কেন এসেছিস? আরশিল ধীরে ধীরে সামনে এগোয়, প্রতিটা পদক্ষেপের মেঝে মৃদুভাবে কেঁপে উঠছে, মুখে অভিব্যক্তি একদম শান্ত। জিজ্ঞেস করছিস কেন এসছে? কিছু একটা ভেবে একটু থামে, পুনরায় বলে ওঠে, কেউ না জানুক, তুই তো জানিস ভাই, ওদের লাবণী কি ভয়টা পেয়েছিল তোদের মতো জানোয়ারগুলোর মাঝে, মনে আছে তোর? তোফালের বুক থকথক করে উঠে, পুরো শরীর ভয়ে কাঁপছে, তাও বুঝ দেওয়ার মতো করে বলে ওঠে, দোস্ত, তুই ভুল বুঝছিস। আমি ভুল? আরশিল থেমে যায়, চোখের দৃষ্টি হঠাৎ বিদ্ধ করে তোফালের মুখে। ভুলটা হচ্ছিল তখনই, যখন তোরা ভেবেছিলে কেউ জানবে না কি করেছিস তোর ওর সাথে। পুনরায় নিস্তব্ধতা চেয়ে যায় কক্ষ জুড়ে। বাইরে বাতাসের ছাপটা, জানালার পর্দা দুলে উঠে চাঁদের আলো আরশিলের মুখে পড়তে চোখ দুটোতে জল করে উঠে রাগে। সে ধীরে ধীরে টেবিলের পাশে দাঁড়ায়, আঙুলের কোণে এক ধাতব বস্তু খোঁড়াতে থাকে। আমি সেদিন লাবণীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ও একা থাকবে না, কেউ ওর কষ্টের দাম দেবে। তোফাল পেছাতে চায়, কিন্তু শরীর অবশ হয়ে গেছে ভয়ে। কপালের ঘামটুকু মুছে ভয়ার্ত কঞ্চে বলেছে, তুই পাগল হয়ে গেছিস আরশিল, বাসায় ফিরে যা। পাগল? কথাটুকু শেষ হতে না হতে ফুট করে একটা ছুরি গেঁথে যায় তোফালের গলা বরাবর। তোফাল চক্ষুদার মুহূর্তে বৃহৎ আকার ধারণ করে, গলা থেকে অঝরে রক্ত ঝরতে শুরু করে। আরশিল শীতল একটা হাসি দিয়ে এক টানে গলা থেকে মাথাটা আলাদাই করে দেয়। নিমিষেই মুন্ডুটা গড়িয়ে মেঝেতে পড়ে। এগিয়ে গিয়ে সেখানে হাঁটু ভেঙে বসে আরশিল, হাতে থাকা ছুরিটা চোখে গেঁথে একেবারে চক্ষুদে উঠিয়ে নেয়। হাতে নিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে আপন মনে আওড়ায়। লাবণীর দিকে নজর দেওয়ার ফল এটা। ভোরের স্নিগ্ধ বাতাসে জানালার পর্দাগুলো নড়ে উঠেছে, হালকা পাতলা পায়রার চক্ষুদয় ধীরে ধীরে খুলে আসে। গা ভিজে আছে গরমের ঘামের স্রোতে, মাথাটা কেমন যেন ভার ভার লাগছে, কেমন যেন। থম মেরে বসে থাকে কিছুক্ষণ, পর করেই পাশ ফিরে তাকাতে দেখতে পায় বিছানার পাশে কেউ নেই। কিছুটা অবাক হয়, আশিল কোথায় গেল? পায়রার বুঝে আসে না, ইদানিং একবারও চোখ খুলে আশিলকে পায় না, কিন্তু কেন? ঠোঁট নেড়ে উঠে আস্তে করে ডেকে উঠল, বর সাহেব। জেগে আছো বউ? পায়রা ঘুরে তাকায়, দরজার ফাঁক দিয়ে কক্ষে প্রবেশ করছে আরশিল। চুল কিছুটা এলোমেলো, মুখে শিশুসুলভ হাসি, চোখ দুটো ঝলমল করছে অদ্ভুত এক উজ্জ্বলতায়। কোথায় গিয়েছিলেন আপনি? পায়রার কণ্ঠে কিছুটা ভীতি। আরশিল হাতের মধ্যে থাকা নাস্তার প্লেট নিয়ে এগিয়ে আসে, সেগুলো সাইড টেবিলে রাখতে রাখতে মৌনতা ভাঙল। আমি নিচে গিয়েছিলাম বউ, ফিরে আসার পথে ঈশিতা এই প্লেট ধরিয়ে দিয়ে বলেছে আমাদের রেডি হতে, কোথায় যেন নিয়ে যাবে, মনে পড়ছে না। পায়রার মন শান্ত হলেও খানিকটা অবাকও হয়। ঈশিতা তাদের নিয়ে কোথায় যাবে? আবার কি আরশিলকে নিয়ে ডাক্তারের কাছে যাবে? যাওয়া যাক, থাক, যাওয়াই যাক। আরশিলকে সুস্থ করার চেষ্টা তো করতে হবে, নিজের ভাবনাগুলোকে স্থায়ী করে না। মৃদুভাবে মাথা নাড়িয়ে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ করে দুজনেই গাড়িতে করে রওনা হয়। ঈশিতা আসার কথা থাকলেও আসতে পারেনি, কেননা পায়রা আশিরকে নিয়ে শপিংয়ের নাম করে বেরিয়েছে, আর ঈশিতার কলেজ মিস দেওয়া যাবে না, বিধায় তাদের দুজনকে যেতে হচ্ছে। আশির জানলার বাইরে তাকিয়ে আছে নির্বিকার মুখে, মাঝে মাঝে নিজের সঙ্গে নিজেই কিছু একটা ফিসফিস করছে। পায়রা হকচকালেও পাত্তা দেয় না, নত মস্তকে আশিরকে প্রশ্ন করে, বর সাহেব আপনি ঠিক আছেন তো? ঠিক আছে বউ, দেখো দেখো ওই বাইরের গাছগুলো কত সুন্দর। আসিলের কথা শুনে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করে পায়রা। কিছুক্ষণ পরে গাড়ি এসে থামলো হসপিটালের সামনে। আসির আগে আগে নেমে পায়রার হাত মুঠোয় পুরে নেয়। পূর্বে এই ডাক্তারের সাথে কথা বলে রেখেছিল ঈশিতা, যার দরুন কোনো প্রকার ঝামেলা সারে ডাক্তারের চেম্বারে সোজা ভেতরে ঢুকে পড়েছে। আড়াল থেকে সম্পূর্ণ ব্যাপারটা নজর রাখছিল একজোড়া চোখ। তাদের ভেতরে প্রবেশ করতে দেখে মাত্র বেরিয়ে এসে কল লাগায় কোনো এক নাম্বারে। কল রিসিভ বলে সশব্দে বলে হচ্ছে, স্যার, আলিশ ওরা এইমাত্র ডাক্তারের কেবিনে ঢুকলো, তাও আবার মনোযোগ বিশেষজ্ঞ ডাক্তারের কেবিনে। কলে থাকা নিবিড় দৃষ্টি কিছুটা ভাবুক হয়, মন্ত্র গতিতে সূক্ষ্ম একটা নিঃশ্বাস ফেলে বলে হচ্ছে, বুঝলাম। তাহলে আরশিল কি সত্যি অসুস্থ? সুস্থ হলে তো মিসেস আরশিল সামান্য হলেও টের পাওয়ার কথা।
স্যার, মিসেস পায়রা কিন্তু কিছুটা লুকিয়েই নিয়ে এসেছে ডাক্তারের কাছে, আর এটা ওনাদের বাসা থেকে অনেকটা দূরে। সুযোগল কুচকে যায় মুহূর্তে, সন্দেহতীত নজর নিক্ষেপ করে সম্মুখে দৃষ্টি দিয়ে বলে উঠল, লুকিয়ে? কিন্তু কেন? ওটা তো বলতে পারবো না স্যার, তবে ওনারা লুকিয়ে এসেছেন। ওকে, ওখানে কি কি হয় খবর দিও, রাখছি। কল কেটে ফোনটা রেখে চেয়ারে গা এড়িয়ে দেয় নিবিড়। নীরবতা কেটে যায় কিছু মুহূর্ত, হিসাব মেলানোর চেষ্টা করে নিজেই মনে। কালকে রাতে তোফায়েল খুন হয়েছে, না পাওয়া গেছে কোনো চিহ্ন, না পেয়েছে সন্দেহ করার মতো কিছু। এর আগে এরই মধ্যে আবার আরশিলের লুকিয়ে ডাক্তার দেখানোর বিষয়টা তাকে গভীরভাবে ভাবাচ্ছে। কিছুক্ষণ ভেবে সমীকরণ মিলাতেই ব্যর্থ হয়। কেন যেন আপনাকে কিছুতেই বাদ দিতে পারছি না আরশিল। সবগুলোর সাথে তো কোনো না কোনো কানেকশন আছেই। আপনাকে অসুস্থের কাতারে ফেলতে পারছি না, আবার না ফেলেও উপায় দেখছি না। হ্যাঁ, হয় আপনি একদম নির্দোষ, আর নয়তো পাক্কা খেলোয়াড়। আর যদি এমন হয়, খেলার শেষ দানটা না হয় আমিই দিব। আরশিল আর পায়রা কেবিনে প্রবেশ করা মাত্র চমকে উঠছে ডক্টর মুনতাসির। অত্যাধিক ভয় এসে হানা দিল আক্ষিদয়। আরশিল মানে তার পেশেন্ট, তাহলে আরশিলই। রোগীর বিষয়ে খোঁজ নেওয়া হয়নি, তবে রোগী যে আরশিল হবে তা বিন্দু মাত্র ধারণাই ছিল না। তার কি চিকিৎসা করা উচিত? বিভ্রান্তিতে পড়ে যায় তিনি, তবু ভদ্রতা বজায় রেখে বলেছে। মিস্টার অ্যান্ড মিসেস স্যার। কিছুটা নড়ে চড়ে দাঁড়ায় পায়রা, হাসার চেষ্টা করে বলে, জি। বসুন। পায়রা যাওয়ার পূর্বে আরশিল গিয়ে চেয়ারে বসে পড়ে। কৌতূহলী দৃষ্টিতে পুরো কেবিন চক্ষুদয় বুলিয়ে দেয়। ডাক্তারের দিকে তাকে আনন্দিত সুরে বলে ওঠে, এই টাকওয়ালা ডাক্তার, এটা তোমার রুম? পায়রার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল নিমিষে। বিমূঢ়তায় নির্বাক হারা ও ডাক্তারও অবাক দৃষ্টিতে আরশিলকে পর্যবেক্ষণ করে কিছুটা ঠোক গিলে দ্রুত এগিয়ে গেল পায়রা। ডাক্তারকে সরি বলে আরশিলকে চুপ করতে ইশারা করে। আরশিল মুখে আঙুল দিয়ে চুপ হয়ে যায়। ডাক্তার মুনতাসির কিছুটা হাসির চেষ্টা করে, পরক্ষণই বলেছে, ওনার মেন্টাল কন্ডিশন তো এখনও ওভাবে জানি না, তাই আপাতত ওনার চিকিৎসা শুরু করব না। কিছুদিন ওনাকে পর্যবেক্ষণ করি, তারপর পুরোদমে চিকিৎসা শুরু করব। ততদিন আশা করি আমার সাথে আপনারাও কোঅপারেট করবেন। এই, আপনি কি পাগলের ডাক্তার? মুনতাসির কি বলবে ভেবে না পেয়ে সামান্য হাসার চেষ্টা করে বলেছে, হ্যাঁ, পাগলের ডাক্তার। পাগলের মার খেয়েছেন কখনো? আশিরের গম্ভীর কণ্ঠ শুনে তিনি ভরকে গেলেন কিছুটা। আশ্চর্যজনিত দৃষ্টি নিক্ষেপ করে আশিরের পানে। এখন তাকে একদমই পাগল মনে হচ্ছে না। বহু কষ্টে কণ্ঠনালী গড়িয়ে বেরিয়ে আসে। আমাকে এখন যেতে হবে মিসেস অ্যান্ড মিস্টার। আশা করি আমার দিকটা একটু বুঝবেন। সমস্যা নেই ডক্টর, ইটস ওকে। পায়রা আর আশিল ডাক্তারের চেম্বার থেকে যায়। এতেই যেন হাঁপ ছেড়ে বাঁচে দ্রুত ফোন লাগায় কোনো এক ব্যক্তিকে। অপর পাশে থেকে তীক্ষ্ণ এক কণ্ঠ এসে শ্রবণ শক্তিতে বাড়ি খায়। তোমাকে না আমার সাথে যোগাযোগ করতে নিষেধ করেছি, আবার ফোন করো কোন সাহসে? মুনতাসির হাতের দ্বারা কপালে ঘামটুকু মুছে নেয়। ম্যাম, আরশিলের বউ এসেছিল। আরশিলকে নিয়ে এই প্রথম আমার রোগীকে ভুল চিকিৎসা দিতে হবে। ওপাশে কিছু সময় নীরবতা। অপর পাশের মানুষটা তেতে উঠে খানিকটা। মেরে ফেলো আশিলকে ভুল চিকিৎসা দিয়ে, বাকিটা আমি সামলে নিব। মেরে ফেলবো? প্রচন্ডভাবে চমকায় মুনতাসির। অপর পাশ থেকে কর্কশ হাসি ভেসে আসে। বুক ধকধক করতে শুরু করে মুনতাসিরের। এই মহিলাকে প্রচন্ড ভয় পাইছে। কি পরিমাণ ডেঞ্জারাস তার থেকে ভালো কে আর জানে? হয়তো জানেই না। ফোনের অপর পাশ থেকে ভেসে আসে, অবাক হওয়ার নাটক করো না মুনতাসির, আগেও একজনকে মেরেছো, ভুলে গেছো? আমি কিন্তু ভুলিনি। নিজের পরিবারের সদস্য কমাতে না চাইলে যেটা বললাম সেটা করো। দ্বিধাহীন শক্ত কণ্ঠ শুনে মুনতাসিরের রক্ত হিম হয়ে এলো। ফাঁকা ঠোক গেলে কিছুটা হতাশাগ্রস্ত শ্বাস ফেলে ভীতু কঞ্চে বলেছে, আপনি যা বলবেন তাই হবে ম্যাডাম। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। নদীর ধারের স্নিগ্ধ বাতাস ছুঁয়ে দিচ্ছে পায়রা আরশিল দুজনকে।
কিছুক্ষণ পূর্বে নদীর পাড়ে গাড়ি থামিয়ে ড্রাইভারকে কিছুক্ষণ ঘুরে আসার নির্দেশ দেয় আরশিল। পায়রার মুখে চরম অসহায়তা ফুটে আছে। আরশিল যে সেই তখন থেকে তার উদরে মুখ গুজে শুয়ে আছে, কোনো নড়াচড়া নেই, নিঃশ্বাস আটকে বসে আছে দীর্ঘক্ষণ। পায়রা আরশিলের চুলে হাত বুলিয়ে নিচু স্বরে ডেকে ওঠে, শুনছেন? উঠুন, বাসায় যাবেন না? নিশ্চুপ আরশিল। পায়রা পুনরায় আরশিলের কাঁধ খানিকটা ঝাঁকাতেই নড়েচড়ে উঠে আরশিল। আকস্মিক আরো গভীরভাবে মুখ গুজে পায়রার উদরে উষ্ঠ ছুঁয়ে ছোট ছোট চুমু খায় সেখানটায়। দমকা হাওয়ার ন্যায় কিছু একটা পায়রার বক্ষস্থলকে কাঁপিয়ে তোলে, লজ্জায় গুটিয়ে যায় কিছুটা। বর, উঠুন, এটা পাবলিক প্লেস, কেউ দেখে ফেলবে। দৃষ্টি তুলে তাকায় আরশিল, উঠে বসে পায়রার দিকে ঝুঁকে যায়। পায়রা পুরো মুখে একবার চক্ষুদয় বুলিয়ে ফিসফিস করে বলে উঠছে, তাহলে কি প্রাইভেট প্লেস, বেডরুমে এসব করা উচিত জান? কতটুকু কর্ণপাত হতেই পুরো শরীর ঝংকার দিয়ে উঠে পায়রার, শরীর হিম হয়ে আসে লজ্জায়। হুট করে কোমর চেপে পায়রাকে কোলে বসিয়ে নেয়, টেনে নিয়ে আসে একদম কাছে, অতি নিকটে। পায়রা হকচকিয়ে যায়। আরশিলের বাহু বন্ধনে আবদ্ধ পায়রা নরম দেহখানি আকস্মিক শিরশির করে উঠল সমস্ত শরীর। আরশিল মুখ এগিয়ে এনে উষ্ঠদের ছুঁয়ে দেয় পায়রার কানের পাতায়। শিউরে উঠে পায়রা খামচে ধরে আরশিলের ঘাড়, উষ্ঠদয়ে কানে ঠেকিয়ে ফিচেল কঞ্চে বলে উঠছে, এইটুকুতে এভাবে খামচে ধরছো প্রাণ? পুরোটুকুতে তো মাংসই খুবলে নেবে দেখা যায়। কর্ণকুহরে স্বর প্রবেশ করতে পায়রার বক্ষস্পন্দন যেন থমকে গেল। লজ্জা শিউরে উঠে কাঁপতে থাকে সমস্ত অঙ্গ। সরে যেতে চাইলে পুনরায় আরশিলের কথা শুনে থমকে যাওয়ার স্পন্দন দ্বিগুণ হয়ে যায়। কাঁপছো কেন? তুমি কিছু করেছে? কিছু করা ছাড়া কাঁপবে না। তুমি শরীরের কম্পন আমার চোখে পড়লে কাঁপাকাঁপির সঠিক কারণ দিয়ে দেব, বলে দিলাম। অন্ধকারাচ্ছন্ন কক্ষ, চারিদিকে নিস্তব্ধতা, না আছে কোনো নিশাচরের ডাক আর না আছে মানুষের শব্দ। সারা ঘরময় ছড়িয়ে আছে নিঃশব্দ অনুভূতি। ফুট করে নড়েচড়ে উঠে দাঁড়ায় এক রমণী, একটা ছুরি তুলে হাতে নেয় সহসা। টেবিলের উপরে থাকা আরশিলের ছবিতে ছুরি দ্বারা দাগ টেনে হিসিয়ে বলে ওঠে, খুব ভালো গেম খেলেছিস আশিল। এবার আমি শিওর এত খুনের পিছনে তুই আছিস। হুট করে চক্ষুদা জ্বলে ওঠে, তার সমস্ত শক্তি দিয়ে আরশিলের ছবিটায় ছুরি গেঁথে দেয়। তোকে আর বাঁচতে দেব না আশিল। এতদিন অনেক কিছু করেছিস, কিন্তু আর না। এবার গুটির আসল চাল আমি দিব। দেখা যাক কিভাবে বাঁচিস তুই। কতটুকু বলে অট্টহাসিতে ফেটে পড়ে রমণীটি। আকস্মিক কিছু মাথায় আসতেই হাসি থেমে যায়। খাটের উপর পড়ে থাকা মোবাইলটা তুলে কল লাগায় বিদেশের কোনো এক নম্বরে। কলটা কেটে যায়। মুহূর্তে দৃষ্টি তীক্ষ্ণ হয়। কল কাটার সময় স্থায়ী হয় না, কিছু সেকেন্ডের ব্যবধানে মোবাইল ফোনটা বেজে ওঠে। নিমিষেই উষ্ঠকোণে বাঁকিয়ে যায়। আসেন, আপনার থেকে আগে যে ভ্যাকসিনটা নিয়েছিলাম, আমার ওটা আবার চাই। ওপাশ থেকে কি বলে শোনা যায় না। আপনার এত জেনে লাভ নেই। আপনার যত টাকা প্রয়োজন আপনি পাবেন। আপনার টাকা পেলেই তো হলো নাকি? সম্পূর্ণ কথা শেষ করে পুনরায় অট্টহাসিতে মেতে উঠে কক্ষে থাকা মানবটি কত কিছু করেছে আশিলকে পাগল বানানোর জন্য। পাগল হয়েও ছিল, কিন্তু বর্তমানে আশিল সুস্থ হয়ে যাচ্ছে, যা একদমই হতে দেওয়া যাবে না। আবারও আগের সেই খেলা খেলতে হবে, যার কারণে পুনরায় আশিল ধীরে ধীরে সব ভুলতে শুরু করবে। এইটুকু ভেবেই পৈশাচিক আনন্দে দোলা দিয়ে উঠে মন। আশিলকে ছোট থেকে বারবার ভেঙে দিয়েছে সে, এবারও তার ব্যতিক্রম হবে না। তোর সুখ আমার সহ্য হয় না রে আশিল। ঠিক 10 বছর আগে যেমনটা তোকে একটু একটু করে মানসিকভাবে অসুস্থ করে দিয়েছিলাম, ঠিক একই কাজ এবার হবে। আর সেটা করতে যদি তোর বউ বাধা হয়ে সামনে আসে, তাহলে তোর বউকেও সরাতে আমার হাত কাঁপবে না। শীতল আবহাওয়া গম্ভীর ঘুমে তলিয়ে ঈশিতা এমন বর্ষণমুখ আবহাওয়াকে না ঘুমিয়ে শান্তি পায়। তার শান্তির ঘুমে ব্যাঘাত করতে পাশে থাকা ফোনটা কর্কশ শব্দে বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যায় তার। নেত্রপলক বন্ধ করেই ফোন রিসিভ করে কানে দেয়। কে বলছেন ভাই? আমার শান্তির ঘুম কি আপনার সহ্য হচ্ছে না?
ওপাশ থেকে কোনো সারা শব্দ হয় না, কেবল ভেসে আসে গাঢ় নিঃশ্বাসের শব্দ। বিরক্ত হয় ঈশিতা, পুনরায় বলে উঠছে, কালকে কলেজের পর স্টারলাইট ক্যাফের সামনে থেকো, কথা আছে। এটুকু বলেই কেটে দিবে এমন সময় হুট করেই ভেসে আসে নিবিড়ের কণ্ঠস্বর। চিনতে একটু দেরি হয় না ঈশিতার, ভীষণ ভাবে চমকায় সে, তবে অত শত ভেবে ঘুম নষ্ট করে না। বিরক্তর নিঃশ্বাস ত্যাগ করে পুনরায় ডুবে যায় গভীর নিদ্রায়। রাতের অন্ধকারকে পাত্তা না দিয়ে ছাদে পা রাখে পায়রা। বাহিরে বইছে জলরাশির প্রবাহ, শীতল বাতাসে আনন্দে মনো দুলে উঠছে পায়রার। সন্ধ্যা থেকে ধরণীতে আষাঢ়ের জল স্পর্শ করছে ভূমিকে। উষ্ণতায় তৃষ্ণার্ত ভূমি জলকণা শুষিয়ে নিতে ব্যস্ত। বছরের শীতলতার খেলা চলছে প্রকৃতি জুড়ে। কিঞ্চিত কিঞ্চিত আনন্দধারা বইছে পায়রার বক্ষ জুড়েও। আশির বাড়ি নেই, কি কারণে যেন বেরিয়েছে। ঘণ্টাখানিক পূর্বে বেরিয়ে তার টিকিটিরও খোঁজ পায়নি পায়রা। কক্ষে মন টিকতে না পেরে অবশেষে ছাদেই চলে এসেছে বৃষ্টি বিলাস করতে। ছোট ছোট কদমে এগিয়ে ছাদের মধ্যিখানে দু হাতটি প্রসারিত করে নিজেকে মেলে ধরেছে প্রকৃতির কাছে। ছোট থেকেই বৃষ্টি পছন্দের তালিকায় অন্যতম অংশ। বৃষ্টি দেখলে মন আনন্দে নেচে উঠতে পারে, আর আজও তার ব্যতিক্রম নয়। বৃষ্টির প্রত্যেকটা বিন্দু স্পর্শ করছে শরীরের ভাঁজে ভাঁজে, প্রত্যেকটি অঙ্গে। সে এই বাড়িতে এসেছে, কেটে গেছে প্রায় 4 মাস। কখনো মনেই হয়নি এটা তার শ্বশুর বাড়ি। এই যে এই ছাদটাও যেন তার নিজেরই। হুট করে ভাবনায় স্থান পায় সব থেকে আপন মানুষটা। আশিরের কাছে আসা ছুটকাটা সেসব বাক্য সব কিছুই সহসা শিউরে উঠে। সে লজ্জারা এসে হানা দেয় বক্ষম আছে। ছোট থেকেই অবহেলা পেতে পেতে বড় হয়েছে পায়রা। এই পরিবারের মানুষগুলোর ভালোবাসা, আসিলের মতো জীবনসঙ্গী সবটা যেন তার কাছে স্বপ্নের মতো। এই স্বপ্ন ভেঙে যাবে না তো কি জানি, তবে এতটুকু সে জানে, সে আসিলকে কোনোভাবেই হারাতে চায়। আকস্মিক পশ্চাৎ দিক থেকে কোমরে হাত পড়তে ভাবনাচ্যুত হয় পায়রা। ভয় কিঞ্চিত পিছিয়ে যেতে চায়, কর্ণদয় হুড়মুড় করে প্রবেশ করে। এভাবে নিজেকে মেলে ধরে কিসে রেখে দিচ্ছ জান? কতটুকু বলে পেছন থেকে উদরে হাত চেপে ধরে আশিল। অবিন্যস্ত দৃষ্টি নিক্ষেপ করে পায়রার পানে। সহসা কেঁপে উঠছে পায়রার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। ঘাড়ে ঠান্ডা উষ্ণ ছোঁয়া পেতে হৃদয়স্থলে ঝড় বইতে শুরু করে। বহু কষ্টে কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসে। কখন ফিরলেন? আর আপনি ভিজছেন কেন? চলুন আমরা রুমে যাই। রুমে যাওয়ার এত তাড়া? রুমে গেলেই কিন্তু উল্টাপাল্টা কিছু আর চান্স আছে। শত শত অনুভূতিতে থমকে যায় পায়রার হৃদস্পন্দন। চোখের দৃষ্টি নিম্নে নামিয়ে জোরালো নিঃশ্বাস ছাড়ে। বকস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। আসিল পায়রাকে ঘুরিয়ে ছাদের রেলিংয়ের সাথে চেপে ধরে। আসিলের নিঃস্বার্থ দৃষ্টি নিবদ্ধ হয় পায়রাতে। পায়রার ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়া বৃষ্টিকণাগুলো গভীরভাবে টানছে। দৃষ্টি সেথায় রেখেই হাত এগিয়ে নিয়ে যায় শাড়ি ভেদ করে উন্মুক্ত উদরে, আঁকড়ে ধরে পায়রার বাঁকানো কোমর। পায়রার নেত্রের ভেজা পাপড়ির দিকে নজর দিয়ে নিজ উষ্ঠ দ্বারা পায়রার উষ্ঠ আঁকড়ে ধরে। পায়রা চমকে গিয়ে খামচে ধরে আশিলের হাত। ঘাড়ের নিচ হতে হাত গলিয়ে আশিল পায়রাকে নিজের সাথে মিশিয়ে নেয়। পায়রা অনুভব করতে থাকে গাঢ় সেই অনুভূতি। নিজেও পা উঁচে আশিলের ঘাড় পিছিয়ে ধরে। এতেই যেন আরো উন্মাদ হয় আশিল, আরো গভীরভাবে মগ্ন হয় পায়রাতে। দীর্ঘ সময়ের ঠোঁটের আলিঙ্গন শেষে গলায় মুখ গুজে ছোট ছোট উষ্ণ পরশ আঁকতে থাকে। লজ্জা নাজেহাল অবস্থা পায়রার। কাঁপতে থাকা দেহটা জাপটে ধরে আরশিলকে। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালায় আরশিল। আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ জান। আবার তোমাকে চাই, এক্ষুনি চাই, তাও আবার খুব গভীরভাবে। কথাটুকু বলে পায়রা আগে কলি তুলে নেয় আশিল। নিস্তব্ধ হয়ে পড়ে পায়রা। আশিলের গলা আঁকড়ে ধরে বক্ষ মাঝে, মুখ গুজে পড়ে রয়। হৃৎপিণ্ডের উঠানামা তীব্র থেকে তীব্রতর। ঘরে এসে পায়রাকে নামিয়ে দিতেই কয়েক কদম পিছিয়ে যায় সে। আশিলও ধীরে ধীরে এগিয়ে আসে পায়রার একদম কাছে, অতি নিকটে
দু চোরা চক্ষু একে অপরের সাথে মিলিত হতে প্রচন্ডভাবে কেঁপে উঠছে পায়রা। আশিলকে বড্ড উন্মাদ লাগছে। আশিল পায়রার চোখে দৃষ্টি স্থির রেখেই বলে ওঠে, আমাকে পুরো চালিয়ে দিচ্ছ প্রাণ। কিভাবে নিজেকে সামলাবো আমি? আজ আমি নিজেকে সামলাতে চাই না, বিশেষ করো একদমই না। আকস্মিক হ্যাঁচকা টানে পায়রার নরম দেহটা বিছানায় ফেলে দেয় আশিল। নিমিষেই ভরকে যায় পায়রা। অনুভব হয় গলায় ছোট ছোট উষ্ণদয়ের গাঢ় ছোঁয়া। প্রচন্ডভাবে কেঁপে উঠেছে। হাত দিয়ে বাধা দিতে চাইলে দুহাত আঁকড়ে আশিল ধরে, শাড়ি ভেদ করে এক হাত চলে যায় উদরে। চক্ষুদের ছলছল করে উঠে পায়রার। নিমলিত নেত্রপল্লব বেপ গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রুকণা। আশিল শাড়ির আঁচল কিঞ্চিত সরাতে ফুট করে ফুপিয়ে উঠে বলল, আপনি তো লাবণী আপুকে ভালোবাসেন বড় সাহেব, আমাকে তো ভালোই বাসেন না। তাহলে আমাকে কেন কাছে টানছেন? নিস্তব্ধতায় মুড়ে যায় পুরো কক্ষ। আশিলের হাতও থেমে যায় সহসা। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে কিছুটা শান্ত করে সরে আসে পায়রার নিকট হতে। চক্ষুদায় বুঝে রাগ সংবরণ করার চেষ্টাই চালায়। হুট করে পায়রার বাহু চেপে ধরে তচ্ছিন্ন করে বলে উঠছে, শরীরের জ্বালা মেটাতে কাছে টানছে। খুশি? আমি তো পশু, তাই না? যে ভালোবাসা ছাড়াই নারী দেহে মগ্ন হয়ে যাব। তখনও পায়রা ফুপিয়ে যাচ্ছে। আশিল পায়রার বাহু ছেড়ে উঠে দাঁড়ায়, নিজের চুল কিঞ্চিত আঁকড়ে ধরে বলে ওঠে, শালার চেন থেকে শালার শিল তোকে কোন পাগলে কামড়াইছিল? তুই সব বাচ্চা বলে আমাকে ভালোবাসতে চাস? নে এবার ঠেলা সামলা। হুট করে মাথায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে। হাতের সামনে ফুলদানিটা মাটিতে আছড়ে ফেলে। হন হন করে এগিয়ে যায় দরজার পানে। যাওয়ার পূর্বে হিসিয়ে বলে যায়, 3-3টা বছর ধরে ভালোবেসে আসছে, তো শুনতে হলো ভালোবাসি না। এর শোধ তোমাকে দিতে হবে প্রাণ। ভোরের স্নিগ্ধ পরিবেশ, পাখিদের কলকাকলিতে চারপাশ মুখরিত। রাতের প্রচন্ড বর্ষণের তোড়ে সকালটা শীতলতা মোড়া। শীত শীত অনুভব হওয়াটা কিছুটা গুটিয়ে যায় পায়রা। চোখ মুখ ঢেকে আরামসে ঘুমের প্রস্তুতি নিতে হুট করে মাথা সে রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো। বন্ধ চক্ষুদয়ের কার্নিশ পেয়ে জল গড়িয়ে পড়ে। পুরো রাতটা কেঁদে কেটে কাটিয়েছে সে। আসিল আর ফিরে আসেনি, আর না দিয়েছে তার প্রশ্নের উত্তর। মন কুঠুরি অভিমানে এসে ভিড় জমিয়েছে। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে পুরো। নড়ে চড়ে উঠতে গেলেই বক্ষস্থল কেঁপে উঠছে। নেত্রপল্লব পেলে ধরতেই নজর আসে ঘুমন্ত আশিলকে। তাকে জড়িয়ে ধরেই গভীর ঘুমিয়ে তলিয়েছে মানুষটা। খুশিরা এসে ভিড় করে পায়রার মন পিঞ্চিরায়। আনন্দিত হয়ে জাপটে ধরে আশিলকে। ঘুমের মাঝেই সুযুগল কুচকে যায় আশিলের। চক্ষুদায় মেলে পায়রাকে দেখে নিজের থেকে সরিয়ে দেয়। উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে হচ্ছে, এত খুশি ওর কিছু হয়নি, ঘুমের মাঝে ভুলে জড়িয়েছিলাম। পায়রার চোখ দুটোতে অশ্রুতে জলমল অবস্থা। আশিলের তেজি গম্ভীর কণ্ঠস্বরের বড্ড পোড়াচ্ছে তাকে। কি এক নিদারুণ যন্ত্রণা। পায়রা কি বলবে ভেবে পায় না। আমার দ্বারা ভুল হয়ে গেছে বড় সাহেব, আমি আর কখনো আপনাকে সরিয়ে দেব না। আশিলের ছোটের কোণে কার্নিশ জুড়ে তার ছেলে হাসি ফুটে উঠছে। দৌড়ে গেলে তো কাছে যাওয়ার প্রশ্ন আসবে। তোমার খুব কাছে থেকে আমাকে কাছে না পাওয়ার কষ্টে পোড়াবো। কথাগুলো বলে হনহনি ওয়াশরুমে চলে যায় আশিল। তখনও আশিলের যাওয়ার পানে তাকিয়ে থাকে পায়রা, আর ভাবতে থাকে কি করে আশিলের অভিমান ভাঙানো যায়। আম্মু, আমার লেট হচ্ছে তো, তোমার কাজ কি এখনো শেষ হয় না? চিল্লিয়ে পাড়ি মাথায় তুলতে ব্যস্ত ঈশিতা। কিছুক্ষণ পরেই তার কলেজ আছে, অথচ এখনো নাস্তাটাই করতে পারলো না ও। কাল রাতে আয়নার লেগে বেশ খানিকটা হাত কেটে গেছে, যার কারণে হাত দিয়ে খেতেও পারছে না। রাজিয়া মির্জাকে কখন থেকে বলছে খাইয়ে দিতে, কিন্তু তার কাজই শেষ হওয়ার নাম নেই। পুনরায় তাকে জেগে উঠতে রান্নাঘর থেকে ভেসে আসে, আর একটু অপেক্ষা কর মা, হাতের কাজটা শেষ করেই আসছি। চরম বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলে ঈশিতা। এমন সময় আশিল নেমে আসে দোতলা থেকে। পুরো ব্যাপারটাই তার দৃষ্টিতে আটকা পড়ে। গটগট পায়ে এগিয়ে গিয়ে খাবারের প্লেটে হাতে তুলে নেয়। চোখের ইশারায় সোফার গিয়ে বসতে বলে, নিজেও গিয়ে এগিয়ে যায়। ঈশিতা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। চোখ দুটো চকচক করে ওঠে যেন। কিছুটা লাফাতে লাফাতে এগিয়ে যায় ভাইয়ের পিছু পিছু। ধারাম করে বসে পড়ে সোফায়। আশিল ঈশিতার মুখে খাবার তুলে দিতে দিতে বলে উঠল, ভাবছি আমাদের বাসার বাদরটাকে চিড়িয়াখানে দিয়ে আসবো, কখন আবার আমাদের মাঝে থেকে খামচে টামচে দিয়ে বসবে। ইনডাইরেক্টলি বাদুর বলছো তো? বাদুরের ভাই বাদুরই হয়। সামান্য ঠোঁট প্রসারিত করে আসেল।
কোনো কথা না বলে ঈশিতাকে খাওয়াতে থাকে। রাজিয়া মির্জা রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই আশিলের চোখে মুখের অভিব্যক্তি এক নিমিষে বদলে গেল। কিছু মুহূর্ত আগেও যে ছেলেটা ঈশিতাকে গম্ভীর মুখে খাওয়াচ্ছিল, সেই যেন হঠাৎ করেই চলে গেল অন্য রূপে। মুখে চড়া হাসি, চোখে দুষ্টুমির ঝিলিক, একেবারে ছোট্ট বাচ্চা। ঈশিতা দেখে অবাক নয়নে তাকালো, খুব একটা পাত্তা দিল না, কেননা আশিলের হাবভাব সম্পর্কে সবাই অবগত। আশিল রাজিয়া মির্জার উদ্দেশ্যে বলে উঠছে, আম্মু, তুমি এতক্ষণে এলে? আমি কিন্তু ঈশিতাকে ঠিকঠাক খাইয়ে দিয়েছি। বলে প্লেটটা একপাশে সরিয়ে রাজিয়া মির্জার কাছে গিয়ে ছোট বাচ্চার মতো গা ঘেঁষে দাঁড়ায়। রাজিয়া মির্জা হেসে ফেলে আশিলের কাণ্ডে। বাবা, আমার ছেলে দেখি বড় হয়ে গেছে, বোনকেও খাইয়ে দেয়। আশিলের দৃষ্টিতে কিছুটা অভিমানী হয়, কপাল কুঁচকে ঠোঁট ফুলিয়ে বলে উঠল, আমি তো বড়ই, তোমরাই বরং আমাকে ছোট করে রাখো আম্মু। রাজিয়া হাসতে হাসতে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। বড় হয়ে গেছিস, অথচ আচরণে এখনো 5 বছরের বাচ্চা। এই বয়সেও মামা করবি? আশিল নিষ্পলক দৃষ্টিতে নিক্ষেপ করে রাজিয়া মির্জার পানে। কতকাল মায়ের হাসিটা দেখা হয় না। মায়ের মুখশ্রীতে একবার চক্ষুদয় বুলাতে চক্ষু কার্নিশ জল জমতে শুরু করে। নেত্রপল্লব আড়াল করে কোমল কঞ্চে বলে উঠছে, তোমাকে না ডাকলে কাকে ডাকবো বলো? সবার কি আর মা ডাকার ভাগ্য থাকে? আমার তো তাও রয়েছে। সবার তো আমার মতো কপাল হয় না আম্মু। রাজিয়া মির্জার মুখখানি মলিন আকার ধারণ করে, কণ্ঠনালীও কাঁপছে কিছুটা। নেত্রপল্লব ছলছল করে উঠতে চাইল, বহু কষ্টে আটকে নেয়। স্মিত হেসে আশিলের কপালে চুমুখে বলে উঠল, তো তুই আমার মানিক বাবা, যত ইচ্ছে আম্মুকে ডাকিস, আম্মু তোকে অনেক ভালোবাসে। আশিল ঠোঁট সামান্য হাসি ফুটে ওঠে। অপর দিকে ঈশিতা বোকার মতো তাকিয়ে থাকে। তাদের কথার কোনোটাই তার মাথায় ঢুকছে না। এমনভাবে কেন কথা বলছে অদ্ভুত। রৌদ্রময় দুপুর, রোদের মধ্যে আবার আকাশে মেঘ পরিপূর্ণ। দিনের বেলা রোদের ছড়াছড়ি থাকলো, সন্ধ্যা হতেই যেন শুরু হয়ে যায় বর্ষণের খেলা। মাথার হিজাবটা খানিক চেনে রাস্তা পার হয়ে এপারে এসে থামে ঈশিতা। টিস্যু দ্বারা কপাল মুছে বোতল থেকে পানি পান করে নেয়। ভ্যাপসা গরমে অস্থির অবস্থা, ক্লান্ত চক্ষুদয় মেলে এদিক সেদিক নিক্ষেপ করলো কোনো এক মানুষকে খোঁজার আশায়। হুট করেই দূরে নজর আটকায় এক বয়স্ক কাপল যুগলের পানে। বৃদ্ধ লোকটি তার স্ত্রীকে রাস্তার পাশে বসিয়ে খাইয়ে দিয়েছে। মুগ্ধ নয়নে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল ঈশিতা। ঘোর কাটলো এক পুরুষালী কণ্ঠস্বরে। এভাবে তাকিয়ে থাকলে ওনাদের পেট খারাপ হবে। চমকে উঠল ঈশিতা, পেছনে ফিরে নিবিড়কে দেখে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করলো না। আর চোখে একবার চক্ষুদয় বুলিয়ে ঝোঁক গিলে আপন সুদর্শন এই পুরুষটিকে দেখে মনের সুপ্ত কোণে কেমন যেন অনুভূতি হচ্ছে। না না, আর তার তাকানো যাবে না। ওটা তোর জন্য মরণ ফাঁদ রে সীতা, নজর দিস না, ফাঁদে পড়লে মারা খাবি। ঈশিতার চিন্তা ভাবনাকে জলাঞ্জলি দিয়ে নিবিড় ঈশিতার ব্যাগ ধরে টেনে বলে উঠল, পেছনে পেছনে এসো ধানি লঙ্কা। নেত্রপলক বৃহৎ আকার ধারণ করে ঈশিতার। কিছু দূরত্ব তৈরি হলেও দু ঠোঁটের ফাঁকে পুনরায় নিবিড় ইশারা করতে ফ্রিজগল কুচকে পেছনে পেছন এগিয়ে যায় ঈশিতা। প্রায় অনেকখানি হাঁটতে হাঁটতে হুট করে থেমে যায় নিবিড়, থেমে যায় ঈশিতার পদচারণ। নিবিড়ের আক্ষিদয় এসে নিবদ্ধ হয় ঈশিতার পানে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রয়। এতেই যেন অন্তঃস্থল কেঁপে উঠে ঈশিতার। কিশোরী মন দৃষ্টির মানে বুঝতে বিন্দু মাত্র পরিমাণ সময় নেয় না। পারল না নিবিড়ের চোখে চোখ রাখতে। দৃষ্টি স্থির রেখেই নিবিড় গম্ভীর কণ্ঠে বলে উঠল, দেখো, এত হেয়ালি করার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমাকে আমি চিনি প্রায় কয়েক মাস আগে থেকে। আচ্ছা, তোমাকে আমি চিনি প্রায় কয়েক মাস আগে থেকেই। প্রথমবার দেখার পর থেকেই বুকে কেমন চিনচিন ব্যথার অনুভব হচ্ছে। এখন এই ব্যথা দূর করতে আমার তোমাকেই লাগবে। এখন তুমি যদি নিজ ইচ্ছায় রাজি হয়ে যাও তো ভালো, আর না হলে আমার অন্য ব্যবস্থা আছে। প্রথম কথাগুলো অবাক হলেও শেষের কথাটুকুতে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল ঈশিতার। এই লোক তাকে মনের কথা বলছে নাকি হুমকি তামকি দিচ্ছে? তীক্ষ্ণ দৃষ্টি চাহনি নিক্ষেপ করলো সামনে থাকা মানুষটার পানে। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? সুন্দর করে বললেও যাও ভেবে দেখতাম, কিন্তু এখন ভাবাভাবির প্রশ্নই আসে না। এই, তুমি আমার সাথে ভাব নিচ্ছ? এটা ভাব? অবশ্যই ভাব। আমার সাথে এইসব ভাব নেওয়া চলবে না।
তাজ্জব বনে গেল নিবিড়ের কথা। ঈশিতা বোকার মতো খানিকক্ষণ তাকিয়ে রইল, পরক্ষণেই ফেংচি দিয়ে পিছু ঘুরে সামনে এগোতে শুরু করলাম। হ্যাঁ, ভাবির তো কিছুই দেখেননি। আমাকে পেতে হলে এমন কত ভাব দেখা বাকি আপনার। নিকোষ কালো আকাশে চাঁদের বিচরণ, জ্যোৎস্না ছড়ানো চাঁদের রূপে বারে বার চোখ আটকে যাচ্ছে পায়রার। বারান্দায় বসে পায়রা নিনিমেষ মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করেছে আকাশের পানে। মুগ্ধ দৃষ্টি সময়ের সাথে সাথে মলিনতার রূপ নেয়। মানুষটা সকালের পরে এখনো ফিরেনি, এতটাই অভিমান জমেছে তার ব্যবহারে। হয়তো না হলে এমন করার মানুষ তো আশিল নয়, তবে ইদানিং আশিলের ব্যবহার তাকে বজ্র ভাবায়। মানুষটাকে দেখে বোঝার উপায় নেই সে অসুস্থ। অসুস্থ মানুষ এত স্বাভাবিক ব্যবহার করে কি জানে, সে তো দেখেনি। ভাবনাগুলোর মাঝেই পেরিয়ে যায় বেশ খানিকটা সময়। একসময় ঘুমের কোলে ঢলে পড়ে অপেক্ষারত পায়রা। প্রায় ঘন্টা খানেক পর কক্ষে প্রবেশ করে আরশিয়েল। পায়রাকে কোথাও না দেখে এগিয়ে যায় বারান্দার দিকে। এগিয়ে গিয়ে নরম হাতে কোলে তুলে নিল ছোট্ট দেহটাকে। পায়রার চোখের কোণে অশ্রুকণা শুকিয়ে আছে। নিজের মনে বিষাদ অনুভব করে আরশিল। কপালে উষ্ঠ ছুঁয়ে ম্লান স্বরে বলে ওঠে, কথার আঘাত বলছো প্রাণ। হয়তো তখনকার বলার তোমার কথাটা খুব সামান্য ছিল, তবে আমাকে খুব করে আঘাত করেছে, যা আমি চেষ্টা করেও ভুলতে পারছি না। সূক্ষ্ম একটা নিঃশ্বাস ফেললো পায়রা। এলোমেলো চুলগুলো হাতের সাহায্যে গুছিয়ে দিল। পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো পায়রার পানে। স্মৃতিতে ভাসতে শুরু করে পায়রাকে ভালোবাসতে শুরু করার দিনগুলো। ঘুমন্ত পায়রাকে বক্ষ মাঝে আবদ্ধ করে নিজেও চোখ বুজে কয়েক মুহূর্ত কেটে যেতে নিষ্প্রাণ কণ্ঠে নিষ্মনি বলে হচ্ছে, লাবণী আমার প্রথম ভালোবাসা হলেও তুমি আমার শেষ ভালোবাসা পায়রা। হয়তো লাবণীর জায়গাটা তোমাকে কখনোই দেওয়া সম্ভব না, তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে আগলে রাখবো। একটা শকুনের নজরও তোমার উপর পড়তে দেব না। তবে আমাকে কখনো ভুল বোঝো না প্রাণ, তাহলে যে আমি বেঁচে থেকেও মরে যাব। সুদূরে অমনিসার ফের। রাত প্রায় 3টের কাছাকাছি। মির্জাবাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে একদল লোক। প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র। একে একে সকলে প্রবেশ করে বাড়ির ভেতর। অদ্ভুত শব্দে হুট করে ঘুম ছুটে যায় আরশিলের। কর্ণদয় খাড়া করে বোঝার চেষ্টা করে। নির্মিষেই চক্ষুদয় রক্তিম হতে শুরু করে। হাত মুষ্টিবদ্ধ করে শোয়া থেকে উঠে বসে। ড্রয়ার খুলে স্প্রে করে। পায়রার নাকে সামান্য স্প্রে করতে গভীর ঘুমে তলিয়ে যায় পায়রা। আরশিল পায়রার নেত্র পল্লবে চুমু আঁকে। ঘুমো প্রাণ, তোমার অনেক কিছু দেখা বা জানা নিষেধ। ঘুম ভাঙার আগেই ফিরে আসবো পাখি। বিকেলের সূর্যটা যেন আজ একটু বেশি উজ্জ্বল। মাঝে কেটে গেছে বেশ কিছুদিন। কলেজ ছুটির পর সবাই দল বেঁধে বাইরে যাচ্ছে, কেউ আইসক্রিম হাতে, কেউ ছবি তুলছে। অথচ এসব কোলাহলের মাঝে একা দাঁড়িয়ে আছে ঈশিতা। হাতে থাকা ব্যাগটা বুকের সাথে চেপে ধরে দাঁড়িয়েছে। চারিপাশে চক্ষুদায় বুঝে এনেছে। মানুষের ভিড়ে মাঝে খুঁজে চলেছে একটা মুখ, কিন্তু সেই মুখ আজ কোথাও নেই। অদ্ভুত, মানুষরা প্রতিদিন তার জন্য এখানে দাঁড়িয়ে থাকে, অথচ আজ উধাও হয়ে গেল। নিজের সাথে বিড়বিড় করে ঈশিতা ছোট ফুলে হিজাবের কোনাটা টেনে গম্ভীর মুখে হাঁটতে শুরু করলো। তৎক্ষণাৎ কেউ পেছন থেকে বলে উঠল, এভাবে মুখ গোমড়া করলে বয়স বেড়ে যাবে, জানো তো? ঈশিতা চমকে ঘুরে তাকায়। মুখোমুখি দাঁড়িয়েছে নিবের। গায়ে কালো শার্ট, ঠোঁটের কোণে দুষ্টু হাসে। এক ঝলক আক্ষিদার দ্বারা গভীর দৃষ্টি নিক্ষেপ করতেই ঈশিতার বুকের ভেতর যেন ধক করে উঠে, তবুও নিজেকে স্বাভাবিক রাখে। ছেলেরা এমনই। মেয়েটা যে ছেলেদের প্রেমে হাবুডুবু খেতে শুরু করে, ঠিক তখনই তার গুরুত্ব দেওয়া কমিয়ে দেয়। এবার বলুন, লেট করে আসার অপরাধে আপনাকে কি শাস্তি দেওয়া যায়? নিবিড় হেসে উঠল খানিকটা। ধীর কদমে এগিয়ে গিয়ে মুখোমুখি হলো ঈশিতার। এতে যেন শ্বাস রোধ হওয়ার জোগাড় তার কিছুটা ঝোঁক গিলে নেয়। ঈশিতা বেড়ে যাওয়ার স্পন্দন নিয়েও দৃষ্টি নিক্ষেপ করে নিবিড়ের পানে। নিবিড় ঈশিতার চোখের দিকে গম্ভীরভাবে দৃষ্টি নিয়ে মোহনীয় স্বরে বলে উঠল, তুমি তো এখনো আমার অভিযোগ গ্রহণ করনি, তবুও শাস্তি দিতে চলে এলে। আমি আপনার অভিযোগ শুনবো কেন? কারণ তুমি অভিযুক্ত। কিসের? নিবিড় মনে মনে সামান্য হেসে ওঠে। কিছুটা ঈশিতার দিকে ঝুঁকে গিয়ে বলে, আমার ঘুম কষ্টের।
ঈশিতা হা হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, পরক্ষণে চক্ষুদয় রাঙিয়ে তাকায় নিবিড়ের পানে, যেন এক্ষুনি তাকে ঝলসে দেবে। কিছুটা রাগী হওয়ার ভান করে বলে উঠল, না, তুমি আসার পর থেকেই মাথাটা উল্টোপাল্টা হয়ে গেছে। আপনার মাথা ঠিক আছে? নিবিড়ের দৃষ্টিতে এক অদ্ভুত মিশ্রণ। তবু ঈশিতা বিরক্তির ভান করে ব্যাগটা কাঁধে তুলে হাঁটতে শুরু করলো। নিবিড়ও পিছু নেয়, ধীরে ধীরে পাশে এসে বলল, একটা কথা বলবো? বলুন, কিন্তু বাজে হলে মার খাবেন। তাহলে দুইটা কথা বলি, একটা বাজে একটা সিরিয়াস। আপনি থামবেন না, তাই না? তুমি যদি হাঁটা বন্ধ করো আমিও থামবো। ঈশিতা থেমে যায়। নিবিড়ও থেমে দাঁড়ায় সম্মুখে, কয়েক সেকেন্ড ব্যয় করে বলে ওঠে, সিরিয়াস কথাটাই আগে বলি, আমি তোমাকে খুব ভালোবাসি ঈশিতা। ঈশিতা চমকে উঠল নিবিড়ের এই কথাগুলোতে। এই কথা হৃৎপিণ্ডকে কাঁপিয়ে দিচ্ছে। নিবিড় যে তাকে ভালোবাসে এটা এই কয়েকদিনে বুঝতে বাকি নেই, তবে আজকে নিজের মুখে সরাসরি বলায় যেন অনুভূতিরা ছোটাছুটি শুরু করেছে। তবুও মুখের অঙ্গভঙ্গিতে কিছু প্রকাশ করে না। নিবিড়ের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে মোহনীয় স্বরে বলে ওঠে, আর বাজে কথাটা? তোমাকে ছাড়া আমার রাতে ঘুম আসে না থালিলঙ্কা। প্রচণ্ডভাবে রেগে যায় ঈশিতা তার অনুভূতির উপর। এভাবে জল ঢেলে দিল বাজে লোকটা চট করে ব্যাগ দিয়ে আঘাত করে নিবিড়ের বাহুতে। আপনি পুরো পাগল। তাই তো, তোমার প্রেমেই পাগল হচ্ছি। চারিদিকে নিস্তব্ধ, নিঝুম রাধারে ডুবে আছে পুরো প্রকৃতি। সাই সাই করে বাতাসে প্রবেশ করছে হোটেল রুমের বারান্দা দিয়ে। রুমে বসে ল্যাপটপে কাজ করতে ব্যস্ত মুনতাসের। বিরক্তিতে কপালে কয়েক শত ভাঁজ বিদ্যমান। ঘুরতে এসেও তার শান্তি নেই, সেই কাজ নিয়েই পড়ে থাকতে হচ্ছে। খিটখিটে মেজাজে থাকা হাতে ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে ফেলে, ঘাড়ের পেছনে হাত জ্বলে রাগান্বিত স্বরে বলে উঠছে, দুর্বল জীবনের সব সুখ শান্তি সব কই গেল? কোন দিক দিয়েই শান্তি নাই। কোনো একটা পাখি বন্দি করতে পারলেও ভাল লাগতো। কতদিন নারী দেহের স্বাদ পাই না। হাত দিয়ে চুলগুলো সেট করে চোখ বুজে নেয়। কল্পনা করার চেষ্টা করে আজকে পরিচয় হওয়া মেয়েটাকে। দেখতে সুন্দরী, শরীর গঠন মারাত্মক। মুহূর্তেই চক্ষুদয় চকচক করে উঠে তার, মুখে বাঁকা হাসি ফুটে আপন মনে বলে উঠছে, এই মেয়েকেই তো চাই। এক রাতের জন্য হলেও আমার বিছানায় একে লাগবেই। সকালের কাজ শেষ করে ফ্রেশ হয়ে একেবারে বের হয় মুনতাসির। বালিশ ঠিকঠাক করে শুতে যাবে এমন সময় হুট করে বারান্দায় কিছু একটা শব্দ হয়। বারান্দা অন্ধকারে পর্দাটা খানিক নড়ে উঠল। মাঝরাতে এমন শব্দে চমকে ওঠে মুনতাসির, সেই সাথে আটকে উঠে কিছুটা। কে এত রাতে বারান্দায়? কে? ধীরে ধীরে দাঁড়িয়ে এগিয়ে যায় বারান্দার দিকে। চারিপাশে শিমশীতল নীরবতা, বাতাসের তীব্র শো শো আওয়াজ ছাড়া কিছুই নেই। মুনতাসির বারান্দার কাছে পৌঁছতে না পৌঁছতে হঠাৎ ছায়ার মতো দ্রুত এক অবয়ব সামনে এসে দাঁড়ায়। আরশিল। মুনতাসির প্রচণ্ডভাবে চমকে ওঠে। আরশিল, কিন্তু আপনি এখানে কেন? তাও আর বারান্দা দিয়ে? আশির বাচ্চাদের মতো করে একটা হাসি দেয়, হাততালি দিয়ে বলতে থাকে, ডাক্তার ডাক্তার, দেখুন আমি খেলতে খেলতে এখানে চলে এসেছি। আমি তো শুধু দেখছিলাম এই বারান্দা দিয়ে উপরে আসা যায় কিনা, কিন্তু আমি তো চলে এসেছি। ইয়ে! আশিলের কথা জ্যাপ জ্যাপ করে তাকায় মুনতাসির। আশিল তাকে ঠেলেই ভেতরে প্রবেশ করলো। চলুন আমি ভিতরে যাব আর দেখব রুমটা কতটা সুন্দর। অতিশয় বিস্ময়ে হতবাক মুনতাসির কিছুটা ঠোক গিলে শুষ্ক গলা ভেজানোর চেষ্টা করে। ব্যাপারগুলো কিছুতে হজম হচ্ছে না। আশিল যে এমনি এমনি আসেনি তা বুঝতে আর বাকি থাকে না। আশিলের চোখের আড়ালে ফলের ঝুড়িতে থাকা ছুরিটা হাতে তুলে নেয়। ধীরে ধীরে এগিয়ে গিয়ে আশিলকে পেছন থেকে প্রহার করার পূর্বে আশিল বলিষ্ঠ হাতখানা তার শক্ত করে চেপে ধরে কুকড়ে ওঠে মুনতাসির। নিষ্পাপ আশিল দৃষ্টি নিক্ষেপ করে বাচ্চাদের মতো ঠোঁট উঁচু পড়ে উঠল। আপনি আমাকে আঘাত করতে চাইছেন? এটা তো একদমই ঠিক না ডাক্তার। ডাক্তারদের কাজ জীবন দেওয়া, নেওয়া না তো। এই শুভ কাজটা না হয়ে আপনার হয়ে আমিই করলাম। আমি কিছু করিনি। বাক্য শেষ হবার আগে আশিল হঠাৎ এক ঝটকায় মুনতাসিরের কলার চেপে ধরে দেয়ালে ঠেসে দেয়। ঘটনাটা এত দ্রুতই ঘটেছে যে মুনতাসির শ্বাস ফেলারও সময় পায় না। আশিল কোমরে গুজিয়ে রাখা ছুরিটা বের করতে করতে শীতল কণ্ঠে বলে ওঠে, প্রত্যেকটা মানুষ মরার আগে বুঝে ফেলে সে কি ভুল করেছে। তোরও তো বোঝার কথা, বুঝতে পারছিস না?
ওকে যা, আমি বুঝিয়ে দিচ্ছি তোকে, কিন্তু তার আগে দ্রুতই ঘটে যে মুনতাসির শ্বাস ফেলার সময় পায় না। আশিল কোমরে গুজে ছুরিটা বের করতে করতে শীতল কঞ্চে বলে হচ্ছে। এটুকু বলেই হালকা হাতে মুনতাসিরের গলায় ছুরিটা চালিয়ে দেয় আশিল। খুব বেশি ক্ষত না হলেও প্রচন্ড যন্ত্রণায় গলায় হাত চেপে মাটিতে বসে পড়ে। আশিলও হাঁটু করে বসে পড়ে। মুনতাসিরের এক হাত মেঝেতে চেপে ছুরি দিয়ে একে একে আঙুল কাটতে শুরু করে। প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে মুনতাসির। হাত ছাড়ানোর চেষ্টা করলেও পেরে ওঠে না। আশিল একবার শীতল দৃষ্টিতে তাকে স্মিত স্বরে বলে উঠল, মনে আছে ঠিক কিভাবে লাবণের উপরে ঝাঁপিয়ে পড়েছিলি তোদের জানোয়ারের দলটা? কিভাবে যন্ত্রণা দিয়েছিস তাকে? আর কি ভেবেছিলি পায়রার দিকে দেওয়া তোর লোভতার দৃষ্টি আমার চোখে পড়েনি? মন তো চাইছিল সেদিনে তোর চোখ উপড়ে ফেলে, কিন্তু আমি তো পাগল, তাই না বল? তখন কিছু করলে তো আমার পায়রা বুঝে যেত সব। পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ে আশিলের ভয়ানক হাসি। প্রতিধ্বনি হতে থাকে প্রতিটি দেয়াল জুড়ে। আশিলের এরূপ ব্যবহার দেখে ভয় আতঙ্কে ছেয়ে যায় মুনতাসিরের শরীরে। ভাই প্লিজ ছেড়ে দিন এবারের মতো। আমি আর কারো দিকে খারাপ নজর তো দূরে তাকিয়েও দেখবো না। বড্ড দেরি করে ফেললি রে। কথাটুকু শেষ হওয়ার পূর্বে চোখ ছুরিটা গেঁথে দেয় আশিল। চোখ থেকে ছুরিটা বের করে পুনরায় গলায় গেঁথে দিতে ছটফট করতে থাকা দেহটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়, থেমে যায় শেষ নিঃশ্বাসটুকু। আশিল ছুরিটা বের করে নিয়ে আসে নাকের অতি নিকটে। নাসারন্ধ্রে রক্তের তীক্ষ্ণ ঘ্রাণ প্রবেশ করতে বড় একটা নিঃশ্বাস নিজের মাঝে টেনে নেয়। হে রক্তের ঘ্রাণ কতটা শান্তি দেয় তোদের বোঝাতে পারবো না রে হায়নার দল। রাত্রির শহরে অর্ধেক আলো নিভে গেছে, বাকি অর্ধেক নিস্তব্ধতার সীমানায় হারিয়ে গেছে প্রায়। আশিল ধীর পায়ে প্রবেশ করে নিজ কক্ষে। মুখে নিস্তেজ শান্ত ভাব। অন্ধকার কক্ষের খাটের উপর গোল হয়ে শুয়ে আছে পায়রা। চুলগুলো মুখের উপর ছড়িয়ে আছে এলোমেলো হয়ে। আশিল ধীরে ধীরে এগিয়ে যায় বিছানার দিকে। অভ্যন্তরে জ্বলতে থাকা আগুনটা যেন নিঃশেষ হয়ে যাচ্ছে এই মেয়েটার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে। বিছানা পাশে বসে পড়ে আশিল। হালকা করে পায়রার মুখ থেকে চুল ছড়িয়ে দেয়। আঙ্গুলের ডগা স্পর্শ লাগতে মেয়েটার প্রিয় যুগল সামান্য কেঁপে উঠছে। আশিল বড় করে একটা নিঃশ্বাস টেনে নেয় নিজের মাঝে। তারপর ধীরে ধীরে মাথাটা রাখে পায়রার কোলে। নিঃশব্দে চক্ষুদয় বন্ধ করে ফেলে। বুকের ভিতরে জমে আছে তীব্র অস্থিরতা। পায়রার সংস্পর্শে এসে তা ধীরে ধীরে কমতে শুরু করে। সব মিলিয়ে যাচ্ছে পায়রার নিঃশ্বাসের তালে তালে। পায়রা আজও ঘুমে নড়ে উঠল। চক্ষুতে সামান্য খুলে মৃদু স্বরে বলে উঠল, কি হয়েছে বর? আপনি এখানে শুয়ে আছেন যে? আশিল চোখ না করে নিষ্পাপ গলায় বলে, চুপ থাকো প্রাণ, কিছু বলো না এখন। তুমি শরীরে ঘ্রাণ নিতে দাও, আমার একটা শান্তির প্রয়োজন। পায়রা কিছু না বলে তার চুলে হাত বুলিয়ে দেয়। হয়তো ভালোবাসায় গলে গেছে মেয়েটা। তার আঙ্গুলের ছোঁয়া পেয়ে আশিরের নেত্রকোণ সামান্য জ্বলে উঠে। দেহ কেঁপে উঠে খানিকটা, যা সম্পূর্ণ অনুভব করে পায়রা। খানিকটা চমকায়, উঠে বসতে চাইলে বাধা প্রদান করে আশিল। আপনার শরীর কেন কাঁপছে? কি হয়েছে আশিল, বলুন আমায়। আশিল চোখ খোলে না, শুধু নিঃশব্দে ফিসফিস করে বলে উঠে, কিছু না, সব ঠিক আছে, একটু ঘুমোতে চাই শান্তিতে। কণ্ঠস্বর কিছুটা থেমে যায়। পায়রার পেছে আরো গভীরভাবে মুখ গুজে দেয় আশিল। মন ভরে পায়রার শরীরে ঘ্রাণ নাসারন্ধে দাঁড় নিজের মাঝে টেনে নেয়, কোমরে টেনে মিশিয়ে নেয় আরো খানিকটা নিজের সাথে। জানো পায়রা, পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গাটা তোমার কাছে। তুমি না থাকলে আমি হয়তো পাগল হয়ে যেতাম। পায়রা কিছু না বলে শুধু তার মাথায় হাত রেখে আলতো করে হাত বুলিয়ে দেয়। পুরো ঘরটা নিস্তব্ধ। বাইরে হালকা বাতাস বইছে, পর্দাটা নড়ছে ছন্দে ছন্দে। আশির চোখ বন্ধ করে থাকে, ঠোঁটের কোণে নিঃশব্দ হাসি ফুটে ওঠে। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে পায়রার কোমর জড়িয়ে ধরে খানিকটা উপরে উঠে পায়রার বুকের ভেতর মাথা গুঁজে দেয়। রাতটা কেটে যায় নিস্তব্ধতায়। বলা হয় না কত শত কথা। কিছুক্ষণ পূর্বে সুসজ্জিত রুমটা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। একের পর এক ফুলদানি, চেয়ার, টেবিল উল্টে পড়ছে। জুবাইয়ের প্রচন্ড রাগে চক্ষুদয় লালচে আকার ধারণ করেছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ক্রমাগত। মুখের শিরাগুলো ফেটে পড়ছে যেন রাগে। একটা কাচের বোতল হাতে তুলে নিয়ে চিৎকার করে ছুঁড়ে মারে দেয়ালের দিকে। কাচের গুঁড়ো ছড়িয়ে পড়ে মেঝেতে। কিছুক্ষণ আগের খবর পেয়েছে সেদিন রাতে তার পাঠানো লোকগুলোকে আশিলি মেরে নদীতে ফেলে গেছে। রাগে নিজের চুল খামচে ধরে।
নিজেকে কি ভাবিস আরশিল? এতগুলো মানুষকে মেরেও কিভাবে বেঁচে যাচ্ছিস তুই? আমার প্ল্যান এক রাতেই ও ধ্বংস করে দিল। হঠাৎ টেবিলের উপর থাকা বন্দুকটা হাতে তুলে নেয়, গুলির চেম্বার খুলে আবার বন্ধ করে। তুই তো আমার হাতেই মরবি, তোকে আমি এত সহজে মারবো না। সবকিছু ধ্বংস করে আগে তোর প্রিয় মানুষ, তোর নাম, তোর শ্বাস নেওয়ার কারণ, সব সব মানে সব। জুবাই টেবিলের উপর পেপারওয়েটটা তুলে সজোরে ছুঁড়ে মারে আয়নাতে। চক্ষুদয় তুলে আয়নার ভাঙা অংশে নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। চোখে তীব্র আগুন যেন চলচল করে উঠছে। এবার আর লুকোচুরি না বন্ধু, এবার সরাসরি আমি যাব তোকে শেষ করতে। দেখবো কিভাবে এবার তুই বাঁচিস আমার হাত থেকে। ভোরের আলো তখনও ঠিকঠাক ফুটেনি। পুরো হোটেলের মানুষ ঘুমন্ত অবস্থায়। হোটেলে কর্মরত এক তরুণ কর্মচারী করিডোরে মাথা থেকে ও মাথা পরিষ্কার করতে ব্যস্ত। হুট করে একটা রুমের দরজার কাছে এসে তার পদযুগল থেমে যায়। দরজার নিচ হতে সরু লাল রেখা দেখে হঠাৎ থমকে দাঁড়ায় তরুণটি। বুকের ভেতর কেমন ধকধক করছে, প্রচন্ড ভয়ে শরীর শীতল হয়ে যায় মুহূর্তে। খানিক কাঁপতে কাঁপতে দরজায় টোকা দেয় কয়েকবার। স্যার স্যার আছেন ভেতরে আপনি? ভেতর থেকে কোনো সাড়ার শব্দ নেই। শত দ্বিধা নিয়ে পুনরায় টোকা দিয়ে উঠে। স্যার। নিশ্চুপতা তরুণটি আকস্মিক ভয় আর সংশয়ের মাঝে ঝুঁকে ফাঁক দিয়ে দরজায় চোখ রাখে। দরজার ওপারে কিছু দেখা যায় না, শুধু চারিদিকে নিস্তব্ধতা। অবশেষে সাহস জুগিয়ে রুম সার্ভিসের মাস্টার চাবি এনে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। কৌতূহলবশত ভিতরে এগিয়ে যেতে কণ্ঠনালীতে বেরিয়ে আসে প্রচন্ড চিৎকার। রুমের মেঝে রক্ত ভেসে গেছে। মুনতাসিরের নিথর দেহ তখনও পড়ে আছে দেয়ালের পাশে, গলা ও চোখে ছুরির গভীর দাগ। হাতের আঙুলগুলো কাটা অবস্থায় ছড়িয়ে আছে মেঝেতে। ভাবসা গন্ধে ভরে আছে পুরো কক্ষ জুড়ে। অল্প সময়ের ব্যবধানে পুরো হোটেল করিডোরে পুলিশ ভর্তি হয়ে যায়। নিবিড় উপস্থিত হয়ে ঘটনাস্থলে পর্যবেক্ষণ শুরু করে। ফরেন্সিক টিম মাঝপথে মাপঝোঁক করে নিচ্ছে প্রতিটি কোণ। তাদেরই একজন নিচু স্বরে নিবিড়কে উদ্দেশ্য করে বলে, স্যার, ঘটনাটা কিন্তু বেশ জটিল মনে হচ্ছে। খুনি ঘটনাস্থলে বেশিক্ষণ ছিল না, কিন্তু কিন্তু কি? মারার ধরনটা দেখুন স্যার, একবার গলায় একবার চোখে। এমনটা সাইকোপ্যাথিক প্রবণতার দিকেই ইঙ্গিত দেয়। আর এই ঘটনার সাথে কিন্তু আগের খুনগুলোর ধরনও খুব করে মিলে যাচ্ছে। নিবিড়ের চেহারা ধীরে ধীরে কঠিন আকার ধারণ করতে থাকে। তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো ঘর জুড়ে চক্ষুদায় বোলাতে হঠাৎ রুমের পর্দার কাছে গিয়ে নিজের নজর আটকে যায়। কৌতূহলবশত এগিয়ে গিয়ে খুব সাবধানতা অবলম্বন করে তা পর্যবেক্ষণ করে নিবিড়। কিছু আছড়ে পড়া চিহ্ন। হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে একবার, নখের দাগ। মুহূর্তেই বাঁকা হাসি খেলে যায় উৎসের কোণে। অবশেষে কোনো একটা ভুল করলে বোধহয়। শীতল সকালে সূর্য উদয় হচ্ছে আলোক রশ্মি ছড়িয়ে। গাছের পাতার ফাঁক ফোকর গলিয়ে একগুচ্ছ আলোক রশ্মি ছুঁয়ে যায় পায়রার মায়াবী মুখশ্রীতে। হুট করে এমন হাওয়ায় আখি পলক কুচকে যায় কিছুটা। পরক্ষণে অধর করে ফুটে উঠছে স্নিগ্ধ হাসে। গায়ে ওড়নাটা আরও কিছুটা জড়িয়ে নেয় নিজের সাথে। পিঠ জুড়ে ছড়িয়ে হাঁটু সমান চোল। ছোট ছোট কদম ফেলে পুরো বাগান জুড়ে বিচরণ চালাতে থাকে। হুট করে দাঁড়িয়ে নিজের মাঝে টেনে নেয় বড় একটা নিঃশ্বাস। শুদ্ধ নির্মল বাতাসের স্পর্শ পেতে নেত্রপলক বুঝে আসে। ঘুম থেকে উঠে চলে এসেছে প্রকৃতির এই নির্মল হাওয়ার কুড়াতে। আরশিল এখনো ঘুমিয়ে। মানুষটা ঘুমালে তাকে আর ডাকতে ইচ্ছে করে না তার। কি সুন্দর করে ঘুমায়, বারংবার মুগ্ধ হয়েছে। এ জীবনে কি মুগ্ধতার রেশ কাটবে তার? হয়তো না। আর না, সে কাটাতে চায়। আকস্মিক নজর পেয়ে গিয়ে ঠেকে অদূরে গাছের ডালে বসে থাকা দুটো চড়ুইতে। জড়সড় হয়ে মিশে আছে একে অপরের সাথে। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে পায়রা। পরপরই কুচকে নিজের সাথে পিড়পিড়ায়। পাখিরাও কি সুন্দর জোড়া জোড়া মিশে আছে দেখো। আর আমার বর একটু না হয় ভুল করেই ফেলেছিলাম, তাই বলে এভাবে বঞ্চিত করে দেবে একদম আমায়? একটু আদর করলে কি হয়? নিজের ভাবনায় নিজে অবাক হয় পায়রা। লজ্জা ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে। এসব কি ভাবছে সে? তার লজ্জা কোথায় গেল আজ? নিজের মনে আওড়ায়। নিজের বেশরম বরের সাথে থাকতে থাকতে কি তুইও বেশরম হয়ে যাচ্ছিস পায়রা? ছি। নিজেকে ধাতস্থ করে নেয় কিছু সময় ব্যয় করে। বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে নিচু কণ্ঠে বলে, ভালো হয়ে যা পায়রা,
দরজা পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই নজর ঠেকে ঈশিতার পানে। মুহূর্তেই উৎফুল্ল হয়ে ওঠে পায়রার মন। পায়রার কিছু জানার আছে, যার উত্তর কেবল ঈশিতাই দিতে পারবে হয়তো। খুশিতে গদগদ হয়ে এগিয়ে যায় ঈশিতার নিকট। পাশে বসতে চক্ষুদয় উঁচে তাকায় ঈশিতা, ভ্রু নাচে ইশারা করে কি অবস্থা। পায়রা এবার কিছুটা দ্বিধান্বিত হয়। আপু, তোমায় একটা প্রশ্ন করি। হ্যাঁ করো, তবে দ্রুত বলবে। হ্যাঁ, আমার না আজকে তাড়া আছে ভাবি। দ্রুত খাবার গিলতেই জবাব দেয় ঈশিতা। আচ্ছা আপু, তোমার ভাইয়া নাকি আমাকে 3 বছর আগে থেকেই ভালোবাসে, কিন্তু কি করে? হতভম্ব ঈশিতা। পায়রা জানলো কিভাবে? এটা ভাইয়া বলেছে? না হলে তো জানার কথা না। খাবার মুখে টুকু বহু কষ্টে গিলে স্মিত হেসে সরি বলে উঠছে। 3 বছর আগে ডাক্তার দেখাতে গিয়ে ভাইয়া তোমাকে দেখেছিল, তখন থেকে ভালোবাসে। আজকে আমি উঠি ভাবি, আমার লেট হচ্ছে, টাটা।